যারা আছেন টেকনিক্যাল পার্সন যারা আছেন ক্যামেরাটা একটু টাইট করে ধরেন, পিছনে ফাঁকা, ক্যামেরাটা টাইট করে ধরেন, সামনে জায়গা সঠিক এভাবে থাকবে, এভাবে থাকবে। ওকে, এই এখানে যারা আছেন পিছনে এখন আমাদের চেয়ার আছে, বসে পড়েন, ঠিক আছে। এভাবে যারা আগে ওইদিকে বসে পড়েন, বসে পড়েন, মানে দেখতে খারাপ লাগতেছে। বাস বাস বুঝছে। জয় বাংলা, জয় বাংলা। এই সারা বাংলাদেশে কোন নেত্রী আছে? এই উন্নয়নের কোন নেত্রী আছে? এই বিজয়ের কোন নেত্রী আছে? সেই নেত্রী জোরে বলো, সবাই বলো, কালিয়ে বলো, কোথা থেকে? পাথুরিয়া, বাংলায় উঠেছে। One second, one second, one second, one second, one second, one second. আমাদের এই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে উনি সংযুক্ত হলেন। সুতরাং আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করব, ডিসিপ্লিন ওয়েতে আপনারা সবাই আসন গ্রহণ করবেন এবং অনুষ্ঠান চলাকালীন সময়ে কেউ দাঁড়াবেন না এবং মনোযোগ সহকারে সব কথা শুনতে হবে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছে যে কিছুক্ষণের মধ্যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক ডক্টর শেখ হাসিনা আপনাদের সাথে এই 6টি জেলার সাথে সংযুক্ত হবেন। নেত্রকোনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরগুনা এবং রাঙ্গামাটি। আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যার যার আসনে আসন গ্রহণ করুন এবং অনুষ্ঠান চলাকালে কেউ দাঁড়াবেন না। বাংলাদেশে দেশের স্বপ্নের সোনার বাংলা নির্মাণের কাজ শুরু করেন আমাদের যারা বঙ্গবন্ধু নেতা কর্মী আছে যাদেরকে বলছে তোমরা তো স্লোগান দেবা, শুধু একজনের কথা বললে স্লোগান না, প্রত্যেকটা সংসদ সদস্যের নামই যখন একটি বলবে
থাকবে তখন সবাই তার পক্ষে একটা স্লোগান চায়, সবাই, ঠিক আছে? 4 জন প্রার্থীর পক্ষে তোমরা স্লোগান দিবে। 1975-এ জাতির পিতাকে সপরিবারে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে উল্টো পথে হাঁটে বাংলাদেশ। তারপর থেকে খুনি মোশতাক ও জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতার নিয়ন্ত্রণে কলঙ্কিত হ্যানার ভোটে শতভাগ ভোটার উপস্থিতি দেখিয়ে তিনি হয়ে যান কলঙ্কিত রাষ্ট্রপতি। সেনাপ্রধান থাকা অবস্থায় ক্যান্টনমেন্টে বসে সামরিক কূটনীতি গঠন করেন রাজনৈতিক দল। তারপর মুক্তিযোদ্ধা সামরিক সদস্যদের হত্যার নীল নকশা বাস্তবায়ন করেন খুনি জিয়া। জিয়ার পরের সাত টানা 1.5 দশকের স্বৈর শাসন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তীব্র গণ আন্দোলনে এরশাদের পতনের পর ভূ রাজনৈতিক নানা সমীকরণে ফের ক্ষমতায় আসে খুনি জিয়ার দল বিএনপি। তারপর শুরু হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যা, নৈরাজ্য আর দুর্নীতি। কিন্তু 1996 সালে জনগণের বিশাল সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 21 বছর পর আবারও কাঙ্ক্ষিত উন্নয়ন আর অগ্রযাত্রার পথে ফেরে বাংলাদেশ। সেই দুরন্ত গতিতে ছেদ পড়ে 2001 সালে দেশি বিদেশি নানা চক্রান্তে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসলে চরম দুর্নীতিতে মেতে ওঠে খুনি জিয়ার উত্তরাধিকারী খালেদা জিয়া, তারেক রহমান ও যুদ্ধাপরাধী নিজামী মুজাহিদগণ। ন্যাক্কারজনকভাবে টানা 5 বছর দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় রক্তে কেনা বাংলাদেশ। রাষ্ট্রীয় মদদে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায় খালেদা তারেক। নেতাকর্মীদের মানবকর্মে রক্ষা পান তিনি, তবে জীবন দিতে হয় 24 জন কর্মীকে। বিএনপি জামায়াতের পৃষ্ঠপোষকতায় মাথাচাড়া দেয় জঙ্গিবাদ। বাংলা ভাইদের নির্যাতন, নিপীড়নে সন্ত্রাসের জনপদ হয়ে ওঠে পুরো দেশ। বিশিষ্ট রাজনীতিবিদ আহসানুল্লাহ মাস্টার, শাহ এম.এস. কিবরিয়া সহ আওয়ামী লীগের 21,000 নেতাকর্মীকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতায় থাকা ঘাতক বিএনপি জামায়াত। এমনকি সারা দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তখন চলে নির্বিচার হামলা। নৌকায় ভোট দেওয়ার দায়ে ধর্ষণের শিকার হতে হয় অসংখ্য নারী, এমনকি শিশুকে। ভেঙে পড়ে দেশের অর্থনীতিও। নতুন করে দরিদ্র হয় দেশের 1,20,00,000 মানুষ। বিশ্বজুড়ে অকার্যকর, সন্ত্রাসী ও জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে আবার পরিচিত হয় 30 লাখ শহীদের রক্তে কেনা বাংলাদেশ। এরপর 2008 সালে এক নতুন স্বপ্ন দেখান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি এর নাম দেন দিন বদলের স্মরণ। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ফিরে তিনি শুরু করেন ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রা। কার্যকর করেন যুদ্ধাপরাধীদের বিচার, হয় হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু হত্যার বিচার। দুর্নীতি আর জঙ্গিবাদ মোকাবিলা করে কাঙ্ক্ষিত পথে পুনরায় যাত্রা শুরু করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ। এই জঙ্গিবাদ সন্ত্রাসকে আমরা জিরো টলারেন্স, মানে আমরা এটা কোনো মতেই সহ্য করবো না। এই পথে বাংলাদেশে কেউ যাবে না। জঙ্গিবাদের বিপরীতে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তৈরি করেছেন 500 মডেল মসজিদ। ইসলাম শিক্ষা ও সংস্কৃতি প্রচারে একসাথে এত মসজিদ নির্মাণের নজির পৃথিবীতে বিরল। ছবিযুক্ত ভোটার তালিকা, ডিজিটাল জাতীয় পরিচয়পত্র আর স্বচ্ছ ব্যালট বাক্স। দেশের নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করেন বঙ্গবন্ধু কন্যা। এর ফলে বাদ পড়ে যায় বিএনপি জামায়াত জোটের 1,23,00,000 ভুয়া ভোটার। কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন গঠনে আইন যুগোপযোগী করে আওয়ামী লীগ সরকার। স্বাধীন বাংলাদেশ যে স্বপ্ন জাতির পিতা দেখেছিল সেটা পূরণ করাই আমার লক্ষ্য। বোধহয় সেই জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছে। শহর গ্রাম বৈষম্য দূর করে সুষম উন্নয়ন নিশ্চিত করা শেখ হাসিনা সরকারের অগ্রাধিকার।
প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট আর শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেন তিনি। ফলাফল কিছু নেই, সারা দুনিয়াকে পাক লাগানো। মাত্র 1.5 দশকে দারিদ্র্যের হার কমেছে 23 ভাগেরও বেশি, আর বিএনপি জামায়াতের রেখে যাওয়া 25% অতি দরিদ্র মানুষের সংখ্যা এখন মাত্র 5.5 ভাগ। বিশ্বমন্দা, করোনা মহামারী কিংবা যুদ্ধ, সব চ্যালেঞ্জ জয় করেছেন শেখ হাসিনা। এত কিছুর পরও বাংলাদেশের প্রবৃদ্ধি 7% বেশি, আর মাথা পিছু আয় 5 গুণেরও বেশি বেড়ে এখন $2,793। বিএনপি জামায়াত জোটের 61,000 কোটি টাকার বাজেট এখন বেড়ে প্রায় 8 লাখ কোটি টাকা। শেখ হাসিনার জনকল্যাণমূলক নানা উদ্যোগে বেড়েছে দেশের মানুষের আয়, কমেছে শিশু ও মাতৃমৃত্যুর হার। মানবিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত ধরে বয়স্ক ভাতা প্রাপ্তের সংখ্যা বেড়ে এখন 58 লাখ, আর এমন সুবিধা পাচ্ছেন প্রায় 30 লাখ প্রতিবন্ধী। অর্থ সহায়তা প্রাপ্তি থেকে বাদ যাননি বিধবা ও স্বামী নিগৃহীতারাও। 2001 সালে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া 4000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ বিএনপি জামায়াতের শাসনামলে কমে গিয়ে দাঁড়িয়েছিল 3700 মেগাওয়াটে। 1 মেগাওয়াটও বাড়তি বিদ্যুৎ উৎপাদন না করে খাম্বার ব্যবসা আর তা নিয়ে বিএনপি জামায়াতের দুর্নীতির কথা এখন দেশবাসীর সকলেই জানা। অথচ বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী সিদ্ধান্তে এখন 100% বিদ্যুতায়িত বাংলাদেশ। উৎপাদন ক্ষমতা 28,562 মেগাওয়াট, যা 2009 সালের চেয়ে 8 গুণেরও বেশি। ফলাফল, দেশের 100% মানুষের ঘরে পৌঁছে গেছে বিদ্যুতের আলো। এমনকি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে দেশকে নতুন এক মর্যাদায় উন্নীত করেছেন বঙ্গবন্ধু কন্যা। করোনার শুরুতে কত সংখ্যা, মানুষ মরে পড়ে থাকবে রাস্তায়, এমন প্রচারণাও ছিল বিরোধীদের। অথচ করোনাকালে কঠোর লকডাউন 100% মানুষের জন্য বিনামূল্যে টিকার পাশাপাশি কর্মহারা মানুষের জন্য রেশন কার্ড, টিসিবি ফ্যামিলি কার্ড, এমনকি মোবাইলের মাধ্যমে 70 লাখ মানুষকে নগদ অর্থ প্রদান ও খাদ্য সামগ্রী নিয়ে বিপদের পাশে দাঁড়িয়েছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকার। মানুষ বাঁচাতে যখন হিমশিম খাচ্ছিল পুরো বিশ্ব, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা নিয়ন্ত্রণে ঘোষণা করেন 28টি প্রণোদনা প্যাকেজ, যার জন্য খরচ হয়েছে প্রায় 2.5 লাখ কোটি টাকা। দেশের মানুষের জন্য বিনামূল্যে করোনা টিকার পাশাপাশি নিশ্চিত করেছেন স্বাস্থ্যসেবা। তার দল আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ অঙ্গ সংগঠনের নিবেদিত প্রাণ নেতাকর্মীরাও ছিলেন বিপদগ্রস্ত মানুষের পাশে। তাই তো করোনা মোকাবিলায় অনেকের কাছেই অনুকরণীয় বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বদলে গেছে দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাত। সারা দেশে এখন প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1,18,000-এর বেশি। বছরের শুরুতেই এখন বিনামূল্যে বই পাচ্ছে স্কুলের কোটি শিক্ষার্থী। সারা দেশে চালু হয়েছে নতুন শিক্ষা প্রতিষ্ঠান। দেশের সরকারি হাসপাতালের সংখ্যা ৭১,০০০। বিএনপি জামায়াতের সময় বন্ধ করে দেওয়া কমিউনিটি ক্লিনিক কোটি মানুষের নির্ভরতা এখন। দেশের প্রায় 15,000 কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন তারা। পিতার মতো বঙ্গবন্ধুর 2 কন্যারও রয়েছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আলাদা দল। এদের ভাগ্য বদলে তাই আন্তরিক আওয়ামী লীগ। দেশের ভূমিহীন গৃহহীনদের জন্য এক আশীর্বাদ বঙ্গবন্ধু কন্যা। তারই চিন্তার ফসল আশ্রয়ন প্রকল্পের আওতায় জমিসহ বাড়ি পেয়েছে 8,21,623টি পরিবার। 2 শতক জমিসহ এই বাড়ির মালিকানায় নিশ্চিত করা হয়েছে নারী পুরুষের সমতাও। আপনি আমার সোনার বাংলা পরশ পাথর, আপনার ছোঁয়া আমার জীবনটাই পাল্টে গেছে। একদম নিয়াসরা আমি আমার কোনো আশ্রয় ছিল না। আমার মা বাবা কোনো নিয়াসরা মানে দিতে পারেনি। বিগত 20-22 বছর ধরে এর কাছে ওর কাছে হাত পেতে খেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী। কেউ আমাদেরকে ঘর ভাড়া দিতে চায়নি মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এখন নিজের ঘরে বসে ঈদ করতে পারবো, এর চেয়ে খুশি আর কিছু হয় না। এদেশে আর কোনো মানুষ ভূমি থাকবে না, গৃহে থাকবে না, কোনো মানুষ যেন আর ছিন্নমূল না থাকে, সেই ব্যবস্থাটাই আমরা নেব, সেটাই আমাদের লক্ষ্য।
যে মেট্রো রেল চলবে এই ভাবনা কি ছিল কারণ? সেই স্বপ্ন ধরা দিয়েছে শেখ হাসিনার হাত ধরে। খুব ভালো লাগছে প্রথমবার উঠে স্মার্ট বাংলাদেশ আমরা ছোটবেলা থেকেই পেলাম। যাতায়াতের এক্সপিরিয়েন্স তো অসাধারণ, কিন্তু তার চেয়ে বড় কথা প্রাউড ফিল করছি যে আমাদের দেশে মেট্রো চালু হয়ে গেছে ফাইনালি। আমার কাজের স্থলে 2.5 ঘন্টা সময় লাগতো, এখন সেখানে 10 থেকে 12 মিনিট সময় লাগতেছে। ফার্মগেট থেকে বিমানবন্দর মাত্র 12-13 মিনিটে পৌঁছে যাওয়ার যে জাদু, সেই এক্সপ্রেসওয়েও বাস্তবতা এখন। কর্ণফুলী নদীর তলদেশের টানেল দিয়ে বন্দর নগরীর এ প্রান্ত থেকে অপর প্রান্তে নিমেষেই যাচ্ছে মানুষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পানি স্তরে একটা টানেল হয়েছে, যাত্রীরা খুশি, আমি খুশি হয়েছি, আমাদের যানজট কম হয়েছে। ফিলিংসটা অনেক ভালো লাগছে। এই টানেল দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম। ঢাকা থেকে কক্সবাজার চালু হয়েছে ট্রেন, যা কেউ ভাবেনি আগে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এই দৃষ্টিনন্দন আইকনিক স্টেশন আরেক বিস্ময় যেন। দেশের যোগাযোগ অবকাঠামোতেও বিপ্লব এনেছেন বঙ্গবন্ধু কন্যা। এক যুগে বিএনপি জামায়াতের 12,018 কিলোমিটার রেখে যাওয়া জেলা, আঞ্চলিক ও জাতীয় পাকা সড়ক এখন হয়েছে 32,678 কিলোমিটার। আর দুর্নীতির যুগের মাত্র 3,000 কিলোমিটার গ্রামীণ সড়ক এখন বঙ্গবন্ধু কন্যা উন্নীত করেছেন 2,37,446 কিলোমিটারে। মর্যাদাপূর্ণ অভিজাত নিউক্লিয়ার ক্লাবের 33তম সদস্য বঙ্গবন্ধুর বাংলাদেশ তারই সুযোগ্য কন্যার দূরদর্শিতায় এর আগেই মহাকাশে পৌঁছে গেছে বাংলাদেশি স্যাটেলাইট বঙ্গবন্ধু 1। বিশ্ব মনলদের প্রবল বিরোধিতার পরও নিজস্ব অর্থায়নে তৈরি পদ্মা সেতু যেন আত্মমর্যাদার প্রতীক। জীবনেও এই সেতু হবে না এমন কথা যারা বলেছিলেন তাদের চপেটাঘাত করে দক্ষিণ জনপদের 21 জেলার অর্থনীতিতে নতুন গতি এনেছে 6.15 কিলোমিটারের এই সেতু। বহুত খুশি, যেটা প্রকাশে বলা যাবে না। আমাদের প্রধানমন্ত্রীকে আমার তরফ থেকে অনেক অনেক সেলুট। ফেরিতে যাই অক্সিজেন শেষ, বাচ্চাটা মারা গেছে, অথবা ফেরি আসতে দেরি হয়েছে, বাচ্চাটা মারা গেছে। এখন পদ্মা সেতু চালু হয়েছে অন্তত 1 বছর, আমরা এরকমের কোনো দুর্ঘটনা গাড়িতে ঘটে নাই। আমি হয়তো 8 ঘন্টা বা 9 ঘন্টা ক্লাস লাগবে, এখন আমাদের 3 ঘন্টা 4 ঘন্টা আমরা বাড়ি যেতে পারছি। বিশ্বমানের দৃষ্টিনন্দন থার্ড টার্মিনালের জন্য আন্তর্জাতিক চলাচলের হাব হতে যাচ্ছে বাংলাদেশ। আমদানি রপ্তানি বাণিজ্য আর বিদেশি বিনিয়োগ বৃদ্ধি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অন্যতম অর্জন। এখন কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ফিরতে পারবে 8,000-এরও বেশি কন্টেইনার বাণিজ্য জাহাজ। তো বটে বিশ্ব পরিমণ্ডলে অনন্য বঙ্গবন্ধু কন্যা। পৃথিবীর সব রাষ্ট্রনায়কই তার নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ। তার হাত ধরে বাস্তবায়িত হয়েছে ডিজিটাল বাংলাদেশ। এখন স্মার্ট বাংলাদেশ করতে লড়ছেন তিনি, আর সেই লড়াইয়ে বঙ্গবন্ধু কন্যার সারথি দেশের সিংহভাগ মানুষ। আপনাদের উন্নয়নের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে করবো, রক্ত দিতে অনুরোধ করবো। শুধু আপনাদের কল্যাণ করাটাই আমার আসছে নির্বাচন, তাই স্মার্ট আর আধুনিক বাংলাদেশ বিনির্মাণ আর এর উন্নয়ন অগ্রযাত্রা বহাল রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে বিকল্প নেই তা এখন প্রমাণিত। টেকনাফ থেকে তেতুলিয়া সবখানে তাই রব উঠেছে শেখ হাসিনার সরকার এবারও দরকার। আগামী দিনের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না, কোনো মানুষই ভূমিহীন গৃহহীন থাকবে না, দারিদ্রের কষাঘাতে জর্জরিত হবে না। প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে এই দেশটাকে উন্নতভাবে গড়ে তুলব। আমি কবি সুকান্তের ভাষায় বলতে চাই, যতক্ষণ দেহে আছে প্রাণ পণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার অঙ্গীকার।
উজান ঠেলে যাই এগিয়ে ঝড়ঝঞ্ঝা পাড়ি দিয়ে গণতন্ত্রের মার্কা মানে জিতবে কারা সবাই জানে ভিড়বে কিরে নৌকা তোমার আমার নৌকা জিতবে নৌকা শেখ হাসিনার নৌকা আবার জিতবে নৌকা বঙ্গবন্ধুর নৌকা জয় বাংলার স্বাধীনতা স্মার্ট বাংলাদেশকে গড়া বুক ফুলিয়ে বাঁচতে শেখা দেশকে নিয়ে গর্ব করা ঘরে ঘরে নৌকা আলো জ্বালে নৌকা জিতবে নৌকা শেখ হাসিনার নৌকা আবার জিতবে নৌকা ঘুরে আবার উঠে দাঁড়ায় জনতার পাড়ায় পাড়ায় উন্নয়নের বৈঠা লাগায় দেশকে নিয়ে সামনে আগায় করতে পারে নৌকা কর্ণফুলীর নৌকা জিতবে নৌকা শেখ হাসিনার নৌকা আবার জিতবে নৌকা বঙ্গবন্ধুর নৌকা আবার জিতবে নৌকা শেখ হাসিনার নৌকা আবার জিতবে নৌকা বঙ্গবন্ধুর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পড়ে পৃথিবীর সরাবো জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার উজান ঠেলে যাই এগিয়ে ঝড়ঝঞ্ঝা পাড়ি দিয়ে গণতন্ত্রের মার্কা মানে
এ আমার দৃঢ় অঙ্গীকার। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। জয় বাংলা! শেখ হাসিনার সরকার বারবার দরকার, উন্নয়নের সরকার, শেখ হাসিনার সরকার। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! Once again, Sheikh Hasina! Once again! Once again! জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাঙালি জাতি রাষ্ট্রের মহান স্থপতি আমাদের আদর্শের পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের এই প্রিয় স্বদেশ ভূমিকে উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি আজকে স্বর্ণ শিখরে পৌঁছে দেওয়ার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের এই উন্নয়ন অগ্রগতি রূপান্তরের মহানায়ক আমাদের প্রিয় নেতা দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যেই আমাদের দেশের নেত্রকোনা জেলা কুষ্টিয়া জেলা ঝিনাইদহ জেলা সাতক্ষীরা জেলা বরগুনা জেলা এবং রাঙামাটি জেলা নেতৃবৃন্দ সাথে আজকে ভার্চুয়াল সংযুক্ত হচ্ছেন। ইতিমধ্যেই মাননীয় নেত্রী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সামনে সূচনা বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আমাদের দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য যিনি সকল বাধা বিন্ধ্যাচলকে পেরিয়ে প্রতিহত করে আমাদের দেশের সবচেয়ে ভয়ঙ্কর যে শক্তি জামাত এবং বিএনপি যারা আমাদের উন্নয়ন অগ্রগতি ধারাবাহিকতা থেকে ব্যাহত করতে চায় তাদেরকে প্রতিরোধ করার মধ্য দিয়ে আমরা আগামী দিনের শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করব এই লক্ষ্যকে সামনে রেখে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা। আজকে আমি আমাদের বিভিন্ন জেলার সাথে এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা করছি। 2008 নির্বাচনী ইস্তেহার ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। তো আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি, সে কারণে এই সুযোগটা আমাদের হয়েছে। সে কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, রাঙামাটি জেলা এবং বরগুনা জেলার বাংলা পাথরঘাটা উপজেলা, এই কয়েকটি জেলার সঙ্গে আমাদের সংযোগ রয়েছে। আমি এই জেলার সকল জনগণ এবং আমাদের দলের নেতা কর্মী যে যেখানে আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। 7 জানুয়ারি আমাদের নির্বাচন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এই স্বাধীন সার্বভৌম দেশে জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার নিশ্চিত করে এদেশের মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার সুযোগ করে দিয়ে একটা উন্নত দেশ গড়া, এটাই জাতির পিতার স্বপ্ন ছিল। দুঃখী মানুষের মুখে তিনি হাসি ফোটাতে চেয়েছিলেন এবং তারই নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করি। আমি আজকে দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই জাতির 4 নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মানবীর প্রতি, যাদের মহান আত্মত্যাগ আমাদের বিজয় এনে দিয়েছে। ডিসেম্বর আমাদের বিজয়ী মাস। এই বিজয়ের মাসে আমি সকল মুক্তিযোদ্ধাদের সশ্রদ্ধ সালাম জানাই। জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, গণতান্ত্রিক প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার নিশ্চিত করবার জন্য যে সংগ্রাম আমরা করেছি, সেই সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছে, 21শে আগস্ট গ্রেনেড হামলায় আবির রহমান সহ তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। 15 আগস্ট জাতির সবচেয়ে কলঙ্কময় একটি অধ্যায়, যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে আমি হারিয়েছি আমার মা, আমার 3 ভাই, ব্যক্তিবন্ধু, আত্মীয় পরিবার। তোমরা যারা শাহাদাত গ্রহণ করছেন তাদের আত্মার কামনা করি। আমার ছোট বোন আমরা বিদেশে ছিলাম, তাই বেঁচে গিয়েছিলাম, কিন্তু সে বাচ্চাটা আমাদের জন্য মৃত্যু থেকেও কঠিন। 6 বছর দেশে আসতে পারিনি, কারণ অবৈধভাবে ক্ষমতা দখলকারী মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান সে প্রতিপদে বাধা দিয়েছিল। আমাদের রেহানার পাসপোর্টটাও রিনিউ করতে দেয়নি। রিফিউজি হিসেবে আমাদেরকে বিদেশে থাকতে হয়েছিল, নিজেদের নাম পরিচয়টাও দিতে পারতাম না।
81 সালে আমার অবর্তমানে আমাকে আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত করে। আর ছোট ছেলে মেয়ে, 8 বছরের মেয়ে, 10 বছরের ছেলে, তাদেরকে মাতৃস্নেহ বঞ্চিত করে আমি ফিরে আসি বাংলাদেশের মানুষের কাছে একটি প্রত্যয় নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে আদর্শ নিয়ে আমার বাবা আজীবন সংগ্রাম করেছেন, যে জন্য অত্যাচার সহ্য করেছেন, নিচের বুকে রক্ত দিয়ে গেছেন, বুকে রক্ত দিয়ে গেছেন আমার মা ভাইয়েরা। যে দেশটাকে তিনি চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে বাংলার মানুষকে একটু উন্নত জীবন দিবে, সেই আদর্শ ধরে রাখা, স্বাধীনতার সফল বাংলার মানুষের ঘর ঘরে পৌঁছে দেওয়া এবং মানুষকে আর্থসামাজিক উন্নতি নিশ্চিত করে উন্নত জীবন দেওয়া, যেটা আমার বাবার স্বপ্ন ছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যেটা আকাঙ্ক্ষা ছিল, সেটা পূরণ করার জন্যই কিন্তু আমি ফিরে আসি। এবং এই ফিরে আসার পর থেকে সারা বাংলাদেশ আমি ঘুরেছি। আজকের দিনের মতো এত রাস্তাঘাট, এত কিছু ছিল না তখন, কিন্তু সারা বাংলাদেশ ঘুরে দেশের অবস্থা নিজের স্বচক্ষে দেখেছি। প্রতিনিয়ত দুর্ভিক্ষা, খাবারের জন্য হাহাকার, মানুষের চিকিৎসা ব্যবস্থা নেই, শিক্ষার ব্যবস্থা নেই, দুর্বিষহ জীবন এদেশে মানুষ যাপন করত। আমার প্রশ্ন ছিল, 15 আগস্ট আমার বাবাকে হত্যা করেছে, তার রক্ত নিয়ে তো এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছিল কাদের? যারা যুদ্ধ অপরাধী, যাদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন। পরিবর্তন হয়েছিল কাদের? ওই খুনিরা, যারা জাতিপিতাকে হত্যা করার পর তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল, বিচার হাতে রেহাই দিয়েছিল, তাদেরই হয়েছিল। আজকে 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটুকু বলবো, বাবা মা সব হারিয়ে সেই বেদনাকে সম্বল করিয়ে বাংলাদেশে ফিরে এসেছি এদেশের মানুষের জীবন মান উন্নত করতে এবং বাংলাদেশকে পরিবর্তন করতে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মী সকলের প্রতি। আমি যেদিন ফিরে আসি সেদিন তো হাজার হাজার মানুষ ছিল, কিন্তু যাদেরকে আমি রেখে গিয়েছিলাম তাদেরকে আমি পাইনি। ঘোষণা দিয়েছিলাম এদেশের মানুষই আমার পরিবার, আর আমার যা কিছু এদেশের মানুষের জন্য, আমি তাদের জন্যই নিজেকে উৎসর্গ করেছি। প্রথমবার সরকারে আসি, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, মাত্র 1600 মেগাওয়াট বিদ্যুৎ, সাক্ষরতা হার মাত্র 45%, মানুষের আয়ুষ্কাল মাত্র 59 বছর, বেকার মানুষের হাহাকার, স্কুল কলেজ সব জায়গায় অস্ত্রের ঝঞ্ঝানি, সন্ত্রাস, সেশন জট, বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট, একটা দলবদ্ধকর পরিবেশ, আর বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষ, মানুষের খাদ্যের জন্য হাহাকার, ঘর নাই, বাড়ি নাই, চিকিৎসা নাই। 5 বছর হাতে সময় পেয়েছিলাম। বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল, বিদ্যুৎ উৎপাদন 4300 মেগাওয়াট উন্নীত করেছিলাম, শিক্ষার হার 65.5 বৃদ্ধি করেছিলাম, দেশের মানুষের চিকিৎসা সেবার জন্য কমিউনিটি ক্লিনিক তৈরি করে বিনা পয়সা ওষুধ দেওয়া শুরু করেছিলাম এবং রাস্তাঘাট পুল ব্রিজ নির্মাণ করা শুরু করেছিলাম সার্বিক উন্নয়নের জন্য, আর বিশেষ করে খাদ্যের উপরে গবেষণার উপরে গুরুত্ব দিয়েছিলাম। 2001 সালের মধ্যেই বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। দুর্ভাগ্যের বিষয় 2001 সরকার আসতে পারেনি, কারণ গ্যাস বিক্রি করতে কারো হাতে বা আমার নিজের সম্পদ অন্য দেশে তুলে দেওয়ার জন্য আমি রাজি হইনি, তার জন্যই খেসারি দিতে হয়েছিল। কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ বাংলাদেশ বিক্রি করে ক্ষমতা আসতে হবে বা দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতা আসতে হবে, সে রাজনীতি আমি করি না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, মানুষের জন্য আমার সংগ্রাম। কাজী তারপর যে অত্যাচার নির্যাতন বিএনপি করেছিল এই দেশের মানুষের উপর, সেটা ভাষায় বর্ণনা করা যায় না। শুধু 71 সালে পাকিস্তানের হানাদার বাহিনী যেভাবে সব অত্যাচার সেই তার সঙ্গেই তুলনা করা যায়, যার ফলে এমার্জেন্সি হয়, যা 2008 নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা সরকার গঠন করি। কারণ সেই নির্বাচনে বিএনপি 20 দলীয় ঐক্যজোট, তারা পেয়েছিল মাত্র 30টা সিট, আর আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল 233টা সিট।
আর বাকি সিটগুলো অন্য যারা ছিল তারা ছিল, যারা আমাদের অন্য শরীর দল সবাই মিলে পেয়েছিল। এরপর 2014 ইলেকশন, 18 ইলেকশন, বিএনপি ইলেকশন বানচাল করবার জন্য চক্রান্ত করে, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক জিয়াউর রহমান যেভাবে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল হ্যাঁ না ভোটের মাধ্যমে, যেভাবে এদেশে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, সেনা অফিসারদের হত্যা করেছিল, বিমান বাহিনীর অফিসারদের হত্যা করেছিল, অবহিত নেতা কর্মী হত্যা করেছিল, ঠিক একইভাবে যেভাবে গণহত্যা চালায়, মেয়ের উপর পাশবিক হত্যা চালায়, ওই একই চরিত্র আমরা বিএনপি দেখলাম 2001 থেকে 2006 পর্যন্ত। তাদের সেই অত্যাচার নির্যাতন এখন আমার বহু নেতা কর্মী আজকে বয়ে বেড়াচ্ছে। যা আমরা সরকার আসার পর থেকে আজকে 2009 থেকে 2023 এই বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আজকে বাংলাদেশে খাদ্যের অভাব নেই, আজকে বাংলাদেশের মানুষের চিকিৎসা, মানুষের দৌড়ান পৌঁছে দিতে পেরেছি, সাক্ষরতার হার আমরা বৃদ্ধি করেছি, প্রায় 76.8 আমাদের সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে। বিনা পয়সায় বই দিচ্ছি, আমরা বৃত্তি দিয়ে যাচ্ছি, প্রায় 3,90,000 উপর আমাদের শিক্ষার্থী সব ধরনের সহযোগিতা পাচ্ছে। রাস্তাঘাট, পুল, ব্রিজের যে অভূতপূর্ব উন্নয়ন করেছে তা আপনারা নিজেরাই দেখেছেন। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করেছিলাম, এরপর পার্বত্য চট্টগ্রাম সাধন করি। একই দিনে পার্বত্য চট্টগ্রামে আমরা 45টা ব্রিজ উদ্বোধন করি, রাস্তা উদ্বোধন করি, এবং এখন সেই এলাকা শান্তির এলাকা এবং সেখানে উন্নত হচ্ছে। সেই সাথে সাথে কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, এমনকি বরগুনা, যেটা সব থেকে অবহেলিত একটা জায়গা ছিল, সেখানেও আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, এবং বরগুনা এবং পটুয়াখালী সব মিলিয়ে পুরো বরিশাল বিভাগের চিত্র পাল্টে গেছে। সেখানেও এখন উন্নয়ন ছোঁয়া লেগেছে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ঠিক এইভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা উন্নয়ন করে গেছি। এই উন্নয়নের ধারাটাকে আমাদের অব্যাহত রাখতে হবে। আজকে বিএনপি ক্ষমতা আসে বা নির্বাচনে আসে নাই, তার নির্বাচন ঠেকানোর নামে সেই 2013 সালে 14 সালে যেভাবে অগ্নিসন্ত্রাস করেছিল, আবার তাদের সেই ভয়ঙ্কর রূপ নিয়ে তারা নেমেছে। আপনারা দেখছেন মাত্র কয়েকদিন আগে রেলে আগুন দিল, ফিশ প্লেট খুলে ফেললো, রেলের বগি পড়ে সেখানে একজন মানুষ মারা গেল, বাসে আগুন দিচ্ছে, সেখানে যে ঘুমিয়ে আছে হেল্পার সে মারা গেল। ঠিক এইভাবে আবার তার সেই অগ্নিসন্ত্রাস শুরু করেছে। আর রেলে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা, একটা মা তার শিশুকে বুকে নিয়ে বসে আছে, সেই মা শিশু পুড়ে পয়দা হয়ে গেল। কোনো মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ থাকলে এই ঘটনা ঘটাতে পারে না। বিএনপির নেতাকে সেটাই প্রশ্ন, দুটোই তো সাজাপ্রাপ্ত। এটিএমের অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন দুর্নীতির কারণে আজকে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি। তারপর তার শারীরিক অবস্থা বিবেচনা করে তার বোন ভাই এসে আমাদের যখন রিকোয়েস্ট করেছে, আমরা তার সাজা স্থগিত করে তার বাড়িতে থাকতে দিয়েছি। আর যে বিএনপি খালেদা জিয়া, তারেক জিয়া, যারা আমাকে গ্রেনেড হামলা করে মারতে চেয়েছিল, কটিপাড়া বোমা রেখে মারতে চেয়েছিল, গুলি করেছে, ট্রেনে হামলা করেছে, তারপরেও তার জন্য আমরা এটুকু মানবিকতা দেখিয়েছি। আর তার ছেলে আর একটা খালেদা জিয়া ক্ষমতায় থাকতে সেই 2001 থেকে হাওয়া ভবন খুলে যত দুর্নীতির আখড়া আর সন্ত্রাস, জঙ্গিবাদ, 500 জায়গায় বোমা হামলা, আমাদের বহু নেতাকর্মীকে তারা হত্যা করেছে। এরপর 2007 ইমার্জেন্সি এলে মুচলেখা দিয়ে যে আর কোনোদিন নির্বাচন করবে না, আর কোনোদিন রাজনীতি করবে না, এই নাকে খত দিয়ে বিদেশে পাড়ি দিয়ে এবং বিদেশ থেকে হুকুম চালু করছে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারা। আমার বিএনপির যারা নেতাকর্মী আগুন দিয়ে মানুষ পোড়ায়, আমি বলবো যারা আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছেন বাপের ভাগিদার আপনারই হবে, ও তার নিজের কিছু হবে না, ও তো ওখানে জুয়া খেলে ভালোই আছে, আর আপনাদের হুকুম দিচ্ছে আপনারা নাচেন। কার জন্য নাচেন? জীবনে কোনোদিন ওর তো দেশেই আসে না, এমনি মা মনোবল তাও তো দেশে আসে না। এত সাহস থাকলে একবার দেশে এসে দেখুন না, এদেশের মানুষ এই যে হত্যাকাণ্ড এর প্রতিশোধ তারা নেবে। কাজে আমি আজকে একটু বলতে চাই, সামনে ইলেকশন, এই ইলেকশনটা আমরা আবার উন্মুক্ত করে দিয়েছি।
তার কারণ আমরা চাই জনগণ অংশগ্রহণ করুন, শান্তিমতো ভোট দিন। আমরা কয়েকজনকে প্রার্থী করেছি, কিন্তু তারপর আমরা উন্মুক্ত করে দিয়েছি, সকলে জনগণের কাছে যাবেন, ভোট যাবেন, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। আমি চাই নির্বাচনটা শান্তিপূর্ণ হোক এবং জনগণের যে ভোটের অধিকার সেটা তারা সঠিকভাবে প্রয়োগ করতে পারবে এবং গণতন্ত্রটাকে আমরা সুরক্ষিত করতে চাই। কারণ একটা গণতান্ত্রিক পরিবেশ থাকলে পরে, বিধি ব্যবস্থা থাকলে পরে যে দেশের উন্নতি হয় সেটা প্রমাণ। বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণভাবে একবারই ক্ষমতা বদল হয়েছিল, যখন আমি 2001 সালে আমাদের 5 বছর শেষ করে, সেই জুলাই মাসে 15 তারিখ 5 বছর শেষ করি, এরপর ক্ষমতা হস্তান্তর করি। এছাড়া বাংলাদেশে কোনোদিনই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি। 2009 থেকে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আজকে দেশ বদলে গেছে, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। যে দেশকে জাতির পিতা মাত্র 3 বছরের মধ্যেই উন্নত সমৃদ্ধ করে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে সর্বোন্নত দেশের মর্যাদা দিয়ে দিয়েছিলেন। এরপর আমরা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এটা ধরে রেখেই আমাদের সামনের দিকে এগোতে হবে। ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছিলাম, আজকে সারা দেশেই কিন্তু ওয়াইফাই কানেকশন আছে, ডিজিটাল আছে, সবাই সেখানে কাজ করার সুযোগ পাচ্ছেন। আজকে বাংলাদেশের ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। আর যোগাযোগ ব্যবস্থার উন্নতি সেটার কথা আমি কিছু নাই বললাম, সেটা আপনারাই নিজেরাই জানেন কীভাবে অবলম্বন করছি। যেখানে বিএনপি সে 13 সালে 14 সালে রাস্তাঘাট কেটে 500 স্কুল পুড়িয়েছে, 8,000 প্রায় 3,800 মতো গাড়ি, লঞ্চ, স্টিমার পুড়িয়ে ছাড়খাড় করেছিল। সেইগুলি আবার মেরামত করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন আবার তাদের ভয় করুন। কাজে এখানে আমি সবাইকে বলবো যে এই যারা আগুন দিয়ে পোড়া, এই অগ্নি সন্ত্রাসী, বিএনপি কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী দল, জামাত যুদ্ধাপরাধী দল। এই যুদ্ধাপরাধী সন্ত্রাসীদের হাত থেকে দেশকে মুক্ত রাখতে হবে। আর তার কারণ হচ্ছে দেশে তাহলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আর উন্নয়নের ধারাটা তখনই অব্যাহত থাকবে যখন নির্বাচনটা সুষ্ঠু হবে এবং নির্বাচনের মাধ্যমে জনগণ তার মন মতো প্রার্থী বেছে নেবে এবং গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকবে। তাই আমার আবেদন থাকবে সকলের কাছে, এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে, উন্নয়নের ধারাটাও আমাদের অব্যাহত রাখতে হবে, ধরে রাখতে হবে। উন্নয়নশীল দেশ হিসেবে যেন বাংলাদেশকে আমরা আরো উন্নত সমৃদ্ধ করতে পারি, সেইভাবেই আমাদের দেশকে গড়ে তুলতে হবে। ইতিমধ্যে আমরা 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই ঘোষণা দিয়েছি। কাজে এই বাংলাদেশের আমাদের প্রতিটি জনগণকে আমরা আধুনিক বিজ্ঞান প্রযুক্তি শিক্ষায় সুশিক্ষিত করব, স্মার্ট জনগোষ্ঠী হবে, আমাদের সরকার স্মার্ট সরকার হবে, আমাদের অর্থনীতি স্মার্ট হবে, আমাদের সমাজ ব্যবস্থা স্মার্ট হবে। আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবো, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবো, এটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না, এই কথাটা মনে রাখতে হবে। সন্ত্রাসী বিএনপি আর যুদ্ধাপরাধী জামাতের হাতে এদেশ কোনোদিনই নিরাপদ নাই, কারণ এরা এদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। কাজে এদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করে দেশের উন্নয়ন যাতে অব্যাহত রাখার আমি আহ্বান জানাচ্ছি। আমি আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে আমার বক্তৃতা আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। এই তারো পাহাড়ের পাদদেশে পার্টি বাংলার মনোয়ার নেত্রকোনা হযরত শাহজালালের পূর্ণভূমি নেত্রকোনার পক্ষ থেকে আপনাকে সালাম এবং অভিনন্দন জানাই। মাননীয় মুফতি হযরত শাহ সুলতানের পবিত্র মাটি থেকে এই নেত্রকোনার মানুষ, নেত্রকোনার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আমাদেরকে আজকের এখানে আপনার মনোনীত 5 জন এমপি প্রার্থী রয়েছেন এবং আমাদের সাংগঠনিক নেত্রকোনা জেলার সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন, 10টি থানার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল উপজেলার চেয়ারম্যান, মেয়র মহোদয় রয়েছেন। আমার প্রত্যেকটি ইউনিয়নে 86টি ইউনিয়নে সভাপতি, সাধারণ সম্পাদক রয়েছেন। 800
পর্যায়ের নেতৃবৃন্দ এখানে রয়েছেন, আমার সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। মাননীয় নেত্রী, আমরা নেত্রকোনার মানুষ যা প্রত্যাশা করি না তার চেয়ে বেশি উন্নয়ন আপনি আমাদেরকে দিয়েছেন। আপনার কাছে আমরা নেত্রকোনার মানুষ চিরকৃতজ্ঞ, তার চেয়ে তো বেশি কৃতজ্ঞ। মাননীয় নেত্রী, আপনি নেত্রকোনার মানুষকে কেমন ভালোবাসেন, আপনার নিজের নামের যে বিশ্ববিদ্যালয়টা এটা আপনি নেত্রকোনায় দিয়েছেন, সেই জন্য আমরা নেত্রকোনার মানুষ আপনার কাছে চিরঋণী। মাননীয় নেত্রী, এই বাংলাদেশে এবং এই আওয়ামী লীগের ইতিহাস যদি 1000 বছর পরও লেখা হয়, তাহলে এই নেত্রকোনার নামটি শুধু আপনার কারণে লেখা হবে। কারণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নামে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেটি কোথায়, নাঙ্গল দিয়ে মানুষ দেখিয়ে দিবে সেটি নেত্রকোনায়। সেই ইতিহাসের অংশ আমাদেরকে আপনি করে দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এই নেত্রকোনার প্রত্যেকটি আসনে নৌকার দুর্গ, এটা আপনি দ্বিতীয় গোপালগঞ্জ ধরতে পারেন। আপনার অঙ্গনের ইশারার বাইরে এই নেত্রকোনায় কিছু হয় নাই। আমরা নেত্রকোনা জেলা আওয়ামী লীগের আজকে 1 বছর দায়িত্ব রয়েছি, কোনো অশুভ শক্তি এই নেত্রকোনার ছায়া আসতে পারে নাই। ওই আগুন সন্ত্রাসীর দল বহু চেষ্টা করেছে, কিন্তু নেত্রকোনার সীমানায় তারা কিছু করতে পারে নাই। আপনার সংগঠন অত্যন্ত শক্তিশালী, আপনার প্রতি সকলে আস্থিতিশীল। এই নেত্রকোনার আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ, নৌকার আওয়ামী লীগ, আপনার নির্দেশের বাইরে এই নেত্রকোনায় কিছু হয় না। মাননীয় নেত্রী, আমার এখানে আমার শ্রদ্ধেয় সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম সাহেব আছেন, আমার 5 জন নৌকার প্রার্থী আছেন। মাননীয় নেত্রী, এবং আপনার বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী, আপনার 5 মিনিট একটি তারা নৃত্য পরিবেশন করবেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে, তার নিচ্ছে আপনি একটু অনুমতি দেন। আপনার অনুমতির জন্য ধন্যবাদ নেত্রী। Either pass every and দেখি pass every প্রার্থী বসেন। Now,
আলোয় ভাসছে বাংলার পুরী জাতির পিতা তোমার নামে আনন্দে আজ মন হয়েছে রঙিন ঘুড়ি ইউনি নামাজ মহতা পূজার দলের সলের গাড়ি শেখ হাসিনা বাবুর দেবী আজর দেখায় দিয়ে দেখে যা বিশ্ব আমার বাংলার দৃশ্য ওদের দেখে যা বিশ্ব আমার বাংলার দৃশ্য এই জাতি বীরের জাতি জানে রে সবাই সেই জাতি কারোর কাছে মাথা নয় নাই আর নিজের টাকায় পদ্মা সেতু তারা বানাইলো হইল রে হইল বাঙালির পদ্মা সেতু হইল হইল রে হইল বাঙালির আশা পূরণ হইল হইল রে হইল বাঙালির স্বপ্ন পূরণ হইল হইল রে হইল আমাদের পদ্মা সেতু হইল নতুন সূর্যের আনানো আলোয় উঠছে জেগে দেশ আমার সোনার বাংলা আমার বাংলাদেশ মেট্রো রেল পদ্মা সেতু শিল্পের সাথে কৃষি উন্নয়নের নতুন দিশায় সবাই আজকে খুশি এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে দেশ